মা না থাকার এটা যেটা বুঝি তো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই ফুলডুংরি পাহাড়ের ওপরে বসে চাঁদের পাহাড় লিখেছিলেন। এ কি গো, এ তোমার কি হাল? 2 হাত বলো না, 4 হাত বলো, 4 হাত। নর্মাল একটা বাচ্চা মেয়ে আমাদের গাইড হয়ে আসছে, কিন্তু এর গল্প শুনে সত্যি আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছে। মানে ধারাগিরি দেখতে যাওয়ার ওই এক্সাইটমেন্টটা আমাদের কাজ করছে না। কমলকে আমরা জিজ্ঞেস করলাম, কমল তুই জুতো পরিস না রে? কমল বলল না, আমরা কেউ জুতো পরি না। জুতো পরাটা বোধহয় ওদের কাছে বিলাসিতা। আপনার নাম নিয়ে যদি কেউ আসে ইউটিউবে, আমি ওটা যত পারবো ওর থেকে 400-500 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাকে 2 দিনে ঘোরাবো। ঘাটশিলাতে আজ আমাদের দ্বিতীয় দিন। গত পর্বে আমি এখানে আসা, থাকা, খাওয়া দাওয়া করা, সুবর্ণরেখা নদীতে মা লক্ষ্মীর বিসর্জন, চিত্রকূট পাহাড়ের অপূর্ব দৃশ্যের সাথে তোমাদের পরিচয় করিয়েছি। তবে এই পর্বে তোমাদের দেখাবো জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এমন এক ঝর্ণা যেখানকার জল একদম স্বচ্ছ কাঁচের মতো। দেখাবো এমন এক হ্রদ সূর্যাস্তের সময় যেখানে দেখলে মনে হবে যেন সোনা গলে জলরাশিতে মিশেছে। সাথে নিয়ে যাবো এখানকার সর্বোচ্চ আদিবাসী গ্রামে, যেখানকার মানুষের জীবনযাত্রা দেখলে না তোমাদেরও আমার মতো চোখে জল আসতে বাধ্য। তাহলে চলো, আর দেরি নয়। হোক শহর কিংবা পাহাড়ের ঢাল, স্বপ্নে করি রঙিন এক অন্য জগতের জাল। স্বপ্নের ডানায় উড়বে বাঙালি, হবে না থামা, কারণ ঘুরছে বাঙালি। ঘাটশিলাতে আমরা রয়েছি সুবর্ণভিলা রিসর্টে, সুবর্ণরেখা নদীর পাশে, তাও কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা রুম নিয়ে। তাছাড়া এখানকার রুম অথবা কটেজের সংখ্যা কত, ক্যাপাসিটি কতজনের, রুম ট্যারিফ কেমন, সার্ভিস কেমন, ফেসিলিটিস কী কী রয়েছে বলবো, তবে সেটা বলবো কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে। আপাতত আজ আমাদের ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিন, মানে শেষ দিন। তাই আজকের দিনটা আমরা শুরু করব সূর্যদেবের দর্শন দিয়ে। ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের শুরু হচ্ছে এখানকার বিখ্যাত সূর্য মন্দির দিয়ে। এই মন্দিরটা যতটা না সুন্দর, তার থেকেও বেশি সুন্দর এখানকার লোকেশান। মানে এই মন্দিরের ঠিক পাশ থেকে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে, আর তার পাশে এই মন্দির, যেটা 2020 সালের আশেপাশে তৈরি হয়েছিল। আরেকটা কথা, যারা সুবর্ণভিলা রিসর্টে থাকবে, এই মন্দিরটা কিন্তু এর একদম ওয়াকিং ডিস্টেন্স, মানে একদম পাশেই। মানে তোমরা যারা সুবর্ণভিলাতে থাকবে তারা দিনের যে কোনো সময় এখানে পায়ে হেঁটে দেখতে আসতে পারো। দারুণ লাগবে, দারুণ লাগবে, হাইলি রেকমেন্ডেড। শুধু নদীটা দেখো, এই হলো সুবর্ণরেখা নদী যেটা বয়ে যাচ্ছে, আর এই ঠিক তার পাশে সূর্যদেবের মন্দির। মন্দিরের আদল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই মন্দির কিন্তু কোণারকের সূর্য মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এখন জায়গায় একটু ফাঁকা লাগছে, এটা ঠিক, তবে ছট পূজার দিন কিন্তু এই মন্দিরে খুব জাঁকজমকভাবে সূর্যদেবের পুজো করা হয়, তাই তখন বহু মানুষের সমাগম এখানে ঘটে। সূর্যদেবের দর্শনের পর আমাদের রথ আমাদেরকে নিয়ে চললো আমাদের পরবর্তী গন্তব্য রঙ্কিনী মায়ের মন্দিরের দিকে। তবে মায়ের দর্শনের আগে চোখে পড়ল ঘাটশিলার বহু পুরনো এক নবাবের বাড়ি। বর্তমানে বাড়ির দেখভাল করার জন্য এক পরিচারক রয়েছেন বটে, তবুও কালের চক্রে আজ কিন্তু এই জায়গাটাও অবহেলিত থেকে পরিত্যক্ত হতে চলেছে। চলেছি রঙ্কিনী মায়ের মন্দিরের দিকে। এখানে রঙ্কিনী মায়ের 2টো মন্দির আছে, তবে এই মন্দিরটা কিন্তু স্টেশনের কাছেই। তবে তোমরা ঘাটশিলা এলে যে অটো বুক করবে, তাতে করে তোমরা এই সমস্ত জায়গা খুব অনায়াসেই ঘুরে দেখে নিতে পারো। এখানে 1 দিন বা 2 দিন ঘুরলে তোমাদের খরচ কেমন হতে পারে তার সম্বন্ধেও তোমরা জানতে পারবে। শুধু বলবো যে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করবো তোমরা খুব সহজে আর কম খরচে এই 2 দিনের ঘাটশিলা ট্যুর করতে পারবে। আর যদি তোমাদের আমাদের এই ট্রাভেল ব্লগ দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থেকো। প্রায় 70 বছরের পুরনো এই রঙ্কিনী মায়ের মন্দির। যদিও লোকমুখে শোনা যায় যে এককালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নাকি মায়ের পুজো করতেন, তখন নরবলিও দেওয়া হতো।
তবে বর্তমানে তা নিষিদ্ধ। এখানে মা খুবই জাগ্রত। শোনা যেত যে পুরোনো দিনে মানুষ যখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করতেন, তখন তাদের সুরক্ষার মঙ্গল কামনার জন্য মা তাদের নিজের আশ্রয়ে রাখতেন। এই মন্দিরের প্রতিমা কোনো কারিগর দিয়ে তৈরি নয় কিন্তু, বরং এটা এক জাগ্রত পাথর। রঙ্কিনী মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা লক্ষ্মী ও নারায়ণের মন্দির, যেখানে দুটো ছোট্ট ছোট্ট গোপুসোনাও রয়েছে। মন্দির চত্বরের মধ্যে ও বাইরে রয়েছে পুজোর সামগ্রী কেনার জন্য দোকান। তোমরা চাইলে সেখান থেকে পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারো। চলেছে ঘাটশিলার একটা বিশেষ আকর্ষণীয় জায়গায়, ফুলডুংরি পাহাড়ে। এটা ঘাটশিলা স্টেশন থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই পড়ে। শুনেছি এই পাহাড়ে ওঠার পথে জঙ্গলের দৃশ্য নাকি একেবারে মন ছুঁয়ে ফেলার মতো। দেখা যাক পৌঁছে কথাটা কতটা সত্যি। রঙ্কিনী দেবী মন্দির দেখার পর আমরা এখন চলে এসেছি বিখ্যাত ফুলডুংরি পাহাড়ে। এটা বেসিক্যালি কিন্তু একটা টিলা, কিন্তু এই টিলাটা বিখ্যাত অন্য কারণে। আমাদের বাঙালিদের যে আবেগ, যে উপন্যাস চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই ফুলডুংরি পাহাড়ের ওপরে বসে চাঁদের পাহাড় লিখেছিলেন। এই পাহাড়ের ওপরটা খুব সুন্দর, আর আমাদের যিনি ড্রাইভার মানে মুজাফফর দা বললেন এর ওপরে আদিবাসীদের একটা মন্দির আছে, জাহির খান নাম বললেন সম্ভবত, তাই না? আমি যদি খুব ভুল না করি। ওপরে গিয়ে কাউকে জিজ্ঞেস করব। তবে আমাদের ওঠার রাস্তাটা দেখো, মানে এই রাস্তাটা একদম প্রকৃতির বুক চিরে যেন আমরা উঠছি। কোনো পাথরের বাঁধানো সিঁড়ি নেই, কিচ্ছু নেই, একদম পাথরের নুড়ি পাথর ছড়ানো চারিদিকে। আলো আঁধারি ভরা পাহাড়ের উপরের রাস্তা পুরো জঙ্গলে ভরপুর, চারিদিকে পাখির ডাক আর শান্ত স্নিগ্ধ বাতাস। কি বলবো ফিলিংসটাকে, এক কথায় অসাধারণ। কি কেমন লাগছে ফুলডুংরি পাহাড়ে এসে? খুব ভালো লাগছে, তবে আমার সমস্যা হচ্ছে একটাই, আমার জুতো স্লিপ খাচ্ছে। মানে আমার পায়ে তো প্রচণ্ড ঘাম হয়, জুতো স্লিপ খাচ্ছে বলে উঠতে আমার একটু সমস্যা হচ্ছে এটাই। কারণ এখানে তো কোনো বাঁধানো সিঁড়ি নেই, পুরো একদম নুড়ি পাথর বেছানো, আর বেশ উঁচু, কিন্তু বেশ উঁচু। সে যাই হোক, তবে পাহাড়ের উপরে ওঠাটা কিন্তু আমার সার্থক। দেখা যাক এই গেট খুলে এবারে কত দূর যাওয়া যায়। মুশকিল হচ্ছে ফুলডুংরি পাহাড়ের ওপরে কোথাও কিছু লেখা নেই। কোথায় বিভূতিভূষণ বসে চাঁদের পাহাড় লিখেছিলেন, কোথায় কি কিছু না। তবে এই জায়গাটা দেখে একটা খুব মিক্সড ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে যেন এখানে লিখলেও লিখতে পারে। কি সুন্দর দেখো, গোল করা আছে গাছতলাটা। চলেছে ঘাটশিলার একটা বিখ্যাত আইকনিক জায়গায়। তবে সেখানে যাওয়ার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদেরকে তো বলেছি যে আমরা এখানে সুবর্ণ ভিলা রিসর্টে রয়েছি, তাও কিন্তু একদম সর্বনিম্ন বাজেটে। তবে এবারে তোমাদেরকে সন্ধান দেবো একটা হোটেলের, যেখানে মাত্র তোমরা 1200 টাকায় 6 জনের জন্য রুম পেয়ে যাবে, তাও কিন্তু মেন রাস্তার পাশে রঙ্কিনী মায়ের মন্দিরে যাওয়ার পথে এটা পড়ে। আর এখানে তোমরা ডাবল বেডরুমও পেয়ে যাবে কিন্তু বেশ সস্তায়। কোনো জায়গায় ঘুরতে এলে সেখানে দেখার জন্য আরও বিভিন্ন জায়গা থাকে, তবে সেই জায়গাগুলো দেখা ছাড়াও যে দৃশ্য আমার মন ছুঁয়ে যায় তা হলো এই যাত্রাপথ। পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, দুপাশে গাছের সারি, বিস্তীর্ণ সবুজ ঘাসের জমি, পাখির ডাক, মাঝে মধ্যে চোখে পড়া 2-1টা আদিবাসী গ্রাম, আর দূরে দেখা যায় ছোট্ট ছোট্ট টিলা, যা মিলিয়ে বুরুন্ডি ড্যামে যাওয়ার আগের এই যাত্রাপথ না এক কথায় অপূর্ব অপূর্ব। দেখো কথায় কথায় কিন্তু চলেই এসেছি প্রায় বুরুন্ডি ড্যামের কাছে। শুনেছি জায়গাটা নাকি দারুণ,
এখানকার সানসেট পয়েন্টও বলা যেতে পারে। তবে আজ আমাদের ফেরার পালা, তাই এবারের মতো সানসেট হয়তো আর আমাদের দেখা হবে না। তবে কথা দিচ্ছি, নেক্সট বার কিন্তু ডেফিনেটলি এখানে দাঁড়িয়ে আমরা সানসেট দেখব আর তোমাদেরকে ভার্চুয়ালি সেটা দেখাবো। ড্যাম দেখার আগে পথের দুধারে পড়বে কিছু খাবার হোটেল। এখানে দেশি চিকেনও পাওয়া যায়। গত নেতারহাট বেতলা রাঁচি সিরিজে তোমরা নিশ্চয়ই দেখেছো যে রাঁচির জোনা ফলসে আমরা কিন্তু দেশি চিকেন খেয়েছিলাম। রান্না তো অপূর্ব ছিলই, তাই আদিবাসী মায়েদের হাতের বানানো এখানকার রান্নাও খেয়ে দেখব যে স্বাদ কেমন। এখন আমরা অর্ডারটা দিয়ে দিলাম, কারণ খাবো একটু পরে। এখানে চিকেন থালির দাম নিল আমাদের 250 টাকা করে পার প্লেট। এটা কি শাক হচ্ছে ভাজা? লাল শাক। লাল শাক ভাজা। পাহাড় আর জঙ্গলের মধ্যে থাকা এই বুরুন্ডি ড্যাম শুধু একটা জলাধার নয়, এটা একটা প্রকৃতির শিল্পকর্ম যা প্রকৃতি নিজে হাতে এঁকেছে। ভার্চুয়ালি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি সত্যিই জানি না, তবে বিশ্বাস করো কাছে দাঁড়িয়ে দেখতে না জাস্ট অসাধারণ লাগছে। সাথে এই গরমে মৃদুমন্দ বাতাস মন আর শরীর উভয়কেই শান্তি দিচ্ছে। থাকি আর কিছুক্ষণ এখানে বসি, একটু উপভোগ করি প্রকৃতিটাকে, তারপরে নয় আবার যাওয়া যাবে আমাদের পরবর্তী গন্তব্যে। চলেছি ধারাগিরি ফলসের দিকে। রাস্তার দুধারের প্রাকৃতিক চিত্রপট তো অপূর্ব, তবে বলে রাখি যে বুরুন্ডি থেকে কিছু দূর আসার পর যে রাস্তাটা ধারাগিরির দিকে চলে আসে সেই রাস্তাটা কিন্তু একেবারেই ভালো নয়। মানে 15 বছর আগে যেমন মাটির রাস্তা ছিল আজও কিন্তু ঠিক তেমনই রয়েছে। তাই যাদের কোমরে প্রবলেম রয়েছে বা বাড়ির বয়স্ক কাউকে তোমরা এখানে আনতে চাও তাদেরকে সঙ্গে না নিয়ে আসাই ভালো। ঘাটশিলা স্টেশন থেকে এই ধারাগিরি ফলসের দূরত্ব কিন্তু প্রায় 14 কিলোমিটার। রাস্তা হয়তো একটু খারাপ, এটা ঠিক, তবে মন ভালো হয়ে গেল এই প্রাকৃতিক দৃশ্য দেখে। এক কথায় অপূর্ব, বিশ্বাস করো। এমন দৃশ্য কিছু হোক না হোক নিঃসন্দেহে কিন্তু একটা মন্ত্রমুগ্ধকর অনুভূতি দেয় মনের মধ্যে। চলে এসেছি ধারাগিরি ফলসের কাছে। এই বাচ্চা মেয়েটি আজ আমাদের সঙ্গী, ওই আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আমরা এখন চলে এসেছি ধারাগিরি ওয়াটারফলস দেখার জন্যে। আসার সাথে সাথেই আমাদের একটা ছোট্ট পুচকে গাইড ছুটে এসে বললো যে আমি গাইড করে নিয়ে যাব। আমরা কথা বাড়ালাম না, আমরা বললাম ঠিক আছে চলো, পুচকের সাথে একটু আলাপ করিয়ে দিই। बेटा तुम्हारा नाम क्या है? मित्रा। स्कूल जाते हो मित्रा? कौन सी क्लास में पढ़ते हो? 3 या हाँ 6? अरे बाप रे, तुम्हारा क्या स्कूल इधर ही है मित्रा? गांव का नाम क्या है तुम्हारा? पसाडेरा। किधर से जाता है वो? এভাবেই কিন্তু কথায় কথায় মিত্রের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেল। নর্মালি এখানকার বাচ্চারা যে সমস্ত ট্যুরিস্টদেরকে নিয়ে আসে তাদের সাথে বেশি কথা বলে না, তবে গল্পে গল্পে কয়েক মিনিটেই কিন্তু মিত্রের সাথে আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ভারী মিষ্টি মেয়ে গো। এই কাঠের সাঁকোটা না বেশ নড়বড় করছিল, তবে মিত্রার হাত ধরে আসছিলাম বলে হয়তো সেই ভয়টাও আমার কেটে গিয়েছিল। কি দারুণ না এই ওপেন ভ্যালিটা। ফেরার পথে দাঁড়াবো। আগে ধারাগিরির ভিডিওতে আমি দেখেছিলাম এই জায়গাটা, তবে এখন নিজে চোখে দাঁড়িয়ে এটা দেখছি। উফ, অসাধারণ। এ কি গো, এ তোমার কি হাল? আমার পা খুব স্লিপ খাচ্ছে, আমি হাঁটতে পারছি না। আমি মাটিতে এমনি খালি পায়ে ভালো হাঁটি। অবশ্য ঠিকই আছে, দেখো কারোর পায়ে জুতো নেই, আমার ছাড়া। চলো, ওটাই ভালো। এককালে সারাক্ষণ মাঠে ঘাটে ছুটে হেঁটে বেড়াতাম, ঠিক আছে? আমি নিজের ভিতটা ভুলে যাইনি গো।
পথ চলতে চলতে মিত্রার সাথে ওর স্কুলের গল্প, সংসারের গল্প করছিলাম। বলছি তোমাদের, শুনলে বুঝবে আমরা যে এত এটা নেই ওটা নেই করে আফসোস করি, অথচ ওর সংসারের একমাত্র উপার্জনকারী মানুষ কিন্তু এই ক্লাস 6-এ পড়া বাচ্চা মেয়েটা। মিত্রা, তুমি সারাদিনে কতবার আসো ট্যুরিস্টদের নিয়ে? কোনো দিন একবার না তো দুবার। আচ্ছা, আবার কোনো কোনো দিন হয়ও না। লাইফ ইজ নট দ্যাট ইজি বন্ধুরা। কোনো দিন একবার, কোনো দিন দুবার, আবার কোনো কোনো দিন হয়ও না। ধরে নিচ্ছি দিনে দুবার। গড়পড়তা ওই ট্যুরিস্টরা 50 টাকা করে দেয়। বাবার পা খারাপ, বাবা কাজ করে না, 4 বোন, মা মারা গেছে। মিত্রা স্কুলে পড়ে, এত কষ্ট সত্ত্বেও, এত স্ট্রাগল সত্ত্বেও ও ক্লাস 6-এ পড়ে। ও বাংলাতে কথা বলে, ওদের স্কুলে ইংলিশ পড়ানো হয়, হিন্দি পড়ানো হয়, আর ওই সারাদিনে ঘোরে, একটা দুটো যা ট্যুরিস্ট পায় সেই টাকাগুলো নিয়ে বাবার হাতে দেয়, বা নিজে হয়তো বাজার করে, বাবা তো চলতে পারে না, তারপর 4 বোন খায় আর বাবাকে খাওয়ায়। ও কি জীবন! হ্যাঁ, খারাপ আরে খারাপ লাগছে। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম ট্রাভেল ব্লগিং, আমি আউট অফ কনটেক্সট একটা কথা বলছি। আমি এই জন্য নিজেকে খুব লাকি মনে করি। একটা কী বলবো, একটা ইমোশনাল গল্প শুনে বুবু অলরেডি কাঁদতে আরম্ভ করেছে আমার পিছনে হাঁটতে হাঁটতে। দেখো, মা না থাকার যে এটা, সেটা বুঝি তো। সত্যিই তাই, মানে বুবুও তো ছোটোবেলায় মাকে হারিয়েছে, তো এই কারোর মা নেই জানতে পারলে বুবু খুব ইমোশনাল হয়ে পড়ে। আমরা আসছিলাম, নর্মাল একটা বাচ্চা মেয়ে আমাদের গাইড হয়ে আসছে, কিন্তু এর গল্প শুনে সত্যি আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছে। মানে ধারাগিরি দেখতে যাওয়ার ওই এক্সাইটমেন্টটা আমাদের কাজ করছে না। যাই হোক, কথা বলতে বলতে চলে এসছে ধারাগিরি আমাদের চোখের সামনে। চলো দেখা যাক। মিত্রা, তোমার পুরো নামটা আরেকবার বলো বাবু। সরি, কি? সুমিত্রা সবার। আচ্ছা, সুমিত্রা। পুরো নাম তোমার সুমিত্রা? আচ্ছা, কিন্তু তোমার ছোট নাম মিত্রাটাই খুব সুন্দর লাগছে। ধারাগিরি ওয়াটারফলসের খুব কাছে চলে এসেছি, এতটাই কাছে চলে এসেছি যে ফলসের আওয়াজ শুনতে পাচ্ছি। আর এখানে আদিবাসী দাদাদের ছোট্ট দোকান রয়েছে, এই যে দেখো। এখানে দেখলাম ম্যাগি ট্যাগি, বিভিন্ন মুড়ি, ছোলা এইসব বিক্রি হচ্ছে। তো তোমরা যারা আসবে এখান থেকে ট্রাই করতে পারো। দোল খাওয়ার স্টাইলটা আর এই দেখো আমাদের সামনে দুটো বন্ধু। হ্যালো, খাবার আচ্ছা ঠিক আছে, দেখে আসি। দেখে আসি, আসার পথে করছি। কথায় কথায় জানতে পারলাম এরা সবাই বাসাডেরা গ্রামে থাকে। ফিরতি পথে যাবো সেই গ্রামে, দেখবো তখন সুমিত্রাদের বাড়ি কোনটা। मित्रा, मछली पकड़ते हो? কি কার কথা মনে পড়ছে? মনে পড়ছে লোথ ফলসে যাওয়ার আগে যে ওয়াটার ক্রসিং একদম আস্তে, এই পাথরটা নড়ছে, হ্যাঁ, অত সহজ না ভাঙা। চলো। দেখো, কথায় কথায় কিন্তু চলেই এসেছি প্রায় ধারাগিরির কাছে। তবে এরপরে কিন্তু আর রাস্তা নেই, ছোট বড় পাথর বিছানো রাস্তা। সঙ্গে যদি বাচ্চা বা বয়স্ক কেউ থাকে তবে আমি বলবো কিন্তু তাদেরকে একটু দূর থেকেই এই ধারাগিরি ফলস দেখে নেওয়া ভালো। ও বুবু, এতগুলো ফলস ঘুরে আসলাম, এরকম দুর্গম রাস্তা কিন্তু পাইনি। হ্যাঁ, পাখিগুলো তো মানে কৃত্রিম ছিল, প্রাকৃতিক উপায়ে তৈরি। একদম একদম, এটা দিয়ে যাওয়ারও একটা আলাদা আনন্দ। না, আমি 12-15 বছর আগে এসেছিলাম, একই রকম আছে, কিচ্ছু পরিবর্তন হয়নি। এটাই ভালো, এটাই ভালো, এটাই এই যে ন্যাচারাল জিনিসটাই ভালো। সামনের পাথরটাতে পা দাও, তোমার সামনে। 20 থেকে 30 ফুট উঁচু থেকে পড়া এই জলপ্রপাত না, সত্যি বলছি নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না কতটা সুন্দর। কেমন লাগছে?
দারুণ। ধারাগিরি দেখা আমাদের কমপ্লিট, এবার ফিরবো। তবে ফেরার পথে বাসাডেরা গ্রামটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বেশ বিপজ্জনক, মানে এই থেকে একজন দাদা ওর থেকে হঠাৎ স্লিপ খেলো, তো একটু সাবধানে আসাটাই বাঞ্ছনীয় যারা ধারাগিরি দেখতে আসবে, কারণ পাথরগুলো কিন্তু ভীষণ নড়বড়ে, এই যে রীতিমতো দুর্গম আসাটা। এসো এসো, তোমার আর পাগলামি শেষ নেই। ছোটলেস নাও, পুচকেদের জন্য। আমিও তো পুচকে। তুমি বাদ। চললাম মিত্রার সাথে মেন রাস্তার দিকে, যাব ওর গ্রামেও যাব, তবে ও সাথে থাকবে না। যদি আর একটা টুরিস্ট পায় তবু ওর আর কিছুটা উপার্জন হয়, এই আর কি বলবো। এভাবেই চাষবাস করা, জঙ্গলের কাঠ কেটে কাছের হোটেলগুলোতে বেচা, ঝর্ণার জল, নদীর মাছ, ঘরের হাঁস মুরগি, বনের পাখি রান্না করে খাওয়া, এভাবেই দিনপাত হয়। তবে এরা কিন্তু রেশন পায়, অনেকে আবার সাহায্যও করে। তবে কি জানো তো, এরা যে স্কুলে যায় শুধুমাত্র কিন্তু পড়াশোনার জন্য নয়, দিনে অন্তত একবার পেট ভরে মিড ডে মিল খাওয়ার জন্য। তবে এই ধারাগিরি ফলসের কাছে এই ওপেন ভ্যালিটা কিন্তু সত্যিই দারুণ। তোমরা ঘাটশিলায় এলে কিন্তু এই জায়গাটা ঘুরতে একদম ভুলো না। আমরা ধরো শহরের দিক থেকে এলাম, যে রাস্তাটা দিয়ে এলাম সেটাও দুর্গম, মানে একদিকে পাহাড় একদিকে ধরো খাত। সেখান থেকে এসে এইরকম একটা জায়গা পেলাম, আর এখান থেকে গিয়ে সোজা ওই দিকটায় চলে গেলে মানে ওখানে জঙ্গল, তার মধ্যে থেকে ধারাগিরি ফলস নামছে। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য। দু হাত দিয়ে ছড়িয়ে রেখেছে আমাদের জন্য। দু হাত বলো না, 4 হাত বলো, 4 হাত দিয়ে ছড়িয়ে দিয়েছে মূর্তি। কিন্তু আহরণ করে নাও তুমি তোমাদের। সেটাই, 100 বার যে যেভাবে নিতে পারবে, কিন্তু ধ্বংস করো না তাকে। সেটাই। এই যে এই যেমন দেখো, এই এখান দিয়ে হাঁটছি, এখানে দেখছি বিস্কুটের প্যাকেট, আরও এটা ওটার প্যাকেট, এই যে প্লাস্টিক। কোনো দরকার রয়েছে কি এই জায়গাটাকে এভাবে নষ্ট করার? এখানকার মানুষ তো এখানে থাকে, তারা এই জায়গাটায় যেটুকু পারে চাষাবাদ করে খায়, এভাবেই তাদের জীবনযাত্রা চলে। মিত্রাকে তো ছেড়ে দিলাম, কারণ ওর এখন কাজ রয়েছে। এবারে আমরা যাব কমলের সাথে। ও, তোমাদের সাথে তো কমলের গল্পই করা হলো না, বলবো, তবে কিন্তু এই পর্বে নয়। এই বাছাডেরা গ্রামের চিত্র ঠিক কেমন সেটাও তোমাদেরকে তখন দেখাবো। তবে আপাতত আমাদের যেতে হবে, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে আসছে, আর 5:30টায় ইস্পাত এক্সপ্রেসে আমাদের ফেরার পালা। তবে এখন আবার চলে যাব বুরুন্ডিতে পেট পূজা করার জন্য। না, ভগবান একেবারে নিরাশ করলো না। দারুণ লাগলো মিনিট খানেক দাঁড়িয়ে এই সূর্যাস্ত দেখতে। কি গো, শুকনো ভাত খাচ্ছ? আমার আর সহ্য হচ্ছে না, আমি আর পাচ্ছি না, আর প্রচণ্ড খিদে পেয়েছে, আর পাচ্ছি না। দারুণ খেতে, মুসুর ডাল একদম হালকা পাতলা, সারাদিন পর খাচ্ছি, সত্যি অমৃতের মতো লাগছে, আর অমৃতের মতো টেস্টও, সত্যি দারুণ। এটার জন্যই এখানে আসা। দারুণ খেতে, দারুণ। এই মাংসের টেস্ট আলাদা ভাই, এই টেস্টই আলাদা। বুরুডি লেকে আমাদের খাওয়া দাওয়া সমাপ্ত। এখন আমাদের দৌড়াতে হবে স্টেশনের পথে, কারণ আমাদের ট্রেন জনশতাব্দীর টাইম হচ্ছে 5:30। তার আগে আমরা আমাদের যে দাদার সাথে এই ঘাটশিলা 2 দিন ঘুরলাম তার সাথে একটু আলাপ করিয়ে দিই, এবং দাদার মুখে শুনে নিই এই ঘাটশিলাতে 1 দিন বা 2 দিন তোমরা যদি ঘুরতে আসো কেমন কেমন প্যাকেজ হয়, আর সেই প্যাকেজের কেমন কেমন খরচা হয়। মিট মুজাফফরদা, হ্যালো। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে। মুজাফফরদা, তোমার সাথে যারা আসবে, ধরো ঘাটশিলা ঘুরবে, ধরো অনেকে আসে একদিনে ঘুরে আবার সেই দিনেই ব্যাক করে, আবার অনেকে আসে একদিন থেকে তারপরের দিনটা ঘুরে 2 দিনে ব্যাক করে। তুমি একটু বলে দাও যে কেমন কেমন প্যাকেজ হয় এবং প্যাকেজগুলো কেমন কেমন দাম হয়। আপনারা এখানে যদি ঘাটশিলা এসেন তো এখানে 14টা স্পট আছে। এটা আপনার 1 ডে 7টা, 1 ডে 7টা, আচ্ছা, দুটো ঘোরানো যায় 2 দিনই। আচ্ছা, 2 দিনে 14টা স্পটে বডে আমাদের ইউনিয়নের 2900 টাকা আছে। আপনার নাম নিয়ে যদি কেউ আসে ইউটিউবে, আমি ওটা যত পারবো ওর থেকে 400-500 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাকে 2 দিনে ঘোরাবো। আচ্ছা।
তারপরে যদি একটা দিন যদি আসেন ঘাটশিলা ঘুরতে, তাহলে আপনার ধরুন বুরুডি লেক হলো, ধারাগিরি ওয়াটারফলস হলো, ফুলডুঙ্গরি টিলা, সুবর্ণরেখা নদী, চিত্রকূট পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, রাতমোহনা, সূর্য টেম্পল, এই 10খানা স্পটও একদিন দেখা যায়। আচ্ছা, এটা যদি আপনি করেন তাহলে এটা আপনার 10টা স্পটে 1500 টাকা আমার রেট আছে, কিন্তু আপনার নাম নিলে 100-200 টাকা ওটাও ডিসকাউন্ট দেওয়া হবে, ওটাও ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে মুজাফফর দা, তুমি এই যে 14টা স্পটের কথা বললে, হ্যাঁ, এই 14টা স্পটের মধ্যে কি ওই দুয়ারসিনীগুলো ইনক্লুডেড? না, ওটা দুয়ারসিনীটা নেই, দুয়ারসিনী ইনক্লুড করতে গেলে এক্সট্রা 500-600 টাকা পড়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে 14টা স্পট, হ্যাঁ, সেটা একটু কি কি তোমার যদি বলে দাও খুব সুবিধা হয় ভিডিও। 14টা স্পটের মধ্যে ধরুন বুরুডি লেক হলো, ধারাগিরি ওয়াটারফলস, ফুলডুঙ্গরি টিলা, চিত্রকূট পাহাড়, সুবর্ণরেখা রিভার সাইড, রঙ্কনী দেবীর মন্দির, সূর্য টেম্পল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর রামকৃষ্ণ মঠ, রাতমোহনা, সিদ্ধেশ্বরী টেম্পল, জাদুগড়া রঙ্কনী মন্দির, গালুডি ড্যাম, বৈষ্ণোদেবী মন্দির, এই 14টা স্পট। তার সাথে যদি আপনি দুয়ারসিনী অ্যাড করতে পারেন, দুয়ারসিনীটা হবে সেকেন্ড দিনে হবে। আচ্ছা, প্রথম দিনটা হবে না, প্রথম দিনটা হবে না, ওটা নিয়ে 400-500 টাকা এক্সট্রা লাগে। হ্যাঁ, এক্সট্রা লাগে ওটা, হ্যাঁ, ওটা করতে গেলে হয়। প্রথম একদিনের যে প্যাকেজটা বললে, তাতে যতগুলো আর কি বললে, হ্যাঁ, সেটা করে কি মানে বিকেলে ধরো আমরা যে জনশতাব্দী, হ্যাঁ 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 ধরা সম্ভব? আরামে একদম আরামে 10টা স্পট ভালোভাবে ভিডিও করে ছবি তুলে করে ঘুরিয়ে একদম আপনার জনশতাব্দী ট্রেনটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এখন তো প্রায় সকালে আমাদের হাওড়া থেকে যে ট্রেনগুলো আসছে, সেগুলো তো মারাত্মক লেট করছে। তো সেক্ষেত্রে তুমি কি সাজেস্ট করছো যে মানুষ একটা দিন সময় হাতে নিয়ে আসুক? হ্যাঁ, সেটাই বরং ভালো হবে, সেটা সবথেকে ভালো হয়। আর যদি ওনার কাছে যদি সময় না থাকে, তাহলে আপনার ওই খড়গপুর লোকাল একটা পাওয়া যায় আমাদের ঘাটশিলা, এখানে 7:20-র মধ্যে ওখানে নামিয়ে দেবে, সেটাও আপনার সুবিধা আছে যদি দাদাদের ওখানে হয় সম্ভব। থ্যাংক ইউ মুজাফফর দা, তোমার সাথে ঘুরে তো খুব ভালো লাগলো। আমাদের থেকে হাইলি রেকমেন্ডেড। এবং মুজাফফর দার সাথে ঘোরার আরেকটা সুবিধা আমি বলি, মুজাফফর দার সাথে ঘুরলে মুজাফফর দা কিন্তু শুধু তোমাদের ওই পয়েন্ট টু পয়েন্ট নিয়ে গিয়ে ছেড়ে দেবে না, সেই পয়েন্টগুলোর বিশেষত্ব কি, সেই মানে বেসিক্যালি স্থান মাহাত্ম্য কি, সেই পয়েন্টগুলোর গুরুত্ব কি, বা সেই পয়েন্টগুলোর পিছনের ইতিহাস কি, বা এই ধরনের লুকোনো তথ্যগুলো জানতে মুজাফফর দার সাথে ঘুরলে কিন্তু তোমাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আসবে, এইটুখানি আমি গ্যারেন্টি দিতে পারি। বাকি চলো আমরা দৌড়াই এখন ঘাটশিলার দিকে, কারণ যেমনটা বললাম আমাদের ট্রেন জনশতাব্দীর টাইম প্রায় হয়ে এসছে। মুজাফফর দা তো বললো যে আমরা পেয়ে যাব, দেখা যাক। তাহলে আপাতত আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী গল্পে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি মন্দও লাগে সেটাও তাহলে একটা কমেন্ট করে জানিও, কারণ আমরা এমন ধরনের ট্রাভেল ব্লগ দিতে থাকি। তাই তোমরা যদি আমাদের ভালো মন্দ বিচার করে আমাদের ভুলগুলো ধরিয়ে দাও, তাহলে সেগুলো আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, কারণ ওখানে আমরা আমাদের বিভিন্ন ভিডিও আর ফটো আপলোড করে থাকি। সবাই খুব 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 ভালো আর সুস্থ থেকো। টাটা।